প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন বাংলা ক্লাসে তোমাদের স্বাগত। আজকে আমি দীপক কুমার সাহা, সহযোগী অধ্যাপক, বাংলা বিভাগ। আজকে কবি জসিমউদ্দিনের প্রতিদান কবিতা নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা কবি তার পরিচিতি একটু আমরা আলোচনা করি। কবি জসিমউদ্দিন ফরিদপুর জেলার তাম্বলখানা গ্রামে মাতুলালয়ে 1903 সালে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম আনসার উদ্দিন মোল্লা এবং মায়ের নাম আমিনা খাতুন। তার পৈতৃক নিবাস ছিল ফরিদপুরের গোবিন্দপুর গ্রামে। কবি জসিমউদ্দিন ফরিদপুরের রাজেন্দ্র কলেজ থেকে আইএ এবং বিএ পাশ করেন। পরবর্তীতে কলিকাতা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা বিষয়ে, বাংলা ভাষা এবং সাহিত্যে এমএ ডিগ্রি লাভ করেন। ছাত্র জীবনে কবি জসিমউদ্দিনের কবর কবিতা লিখে তিনি খ্যাতি অর্জন করেন এবং এই কবিতাটি স্কুল পাঠ্য বইয়ে অন্তর্ভুক্ত হয়। কবি জসিমউদ্দিন পল্লীকবি হিসাবে সমধিক পরিচিত। কবি জসিমউদ্দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিছুকাল অধ্যাপনা করেন। পরবর্তীতে সরকারের প্রচার এবং জনসংযোগ বিভাগে উচ্চ পদে আসীন ছিলেন। কবি জসিমউদ্দিনের কবিতায় পল্লী চিত্রটা খুব সুন্দরভাবে উঠে এসেছে। পল্লী জীবনের সৌন্দর্য এবং বিভিন্ন বিষয় তার কবিতায় যেভাবে উঠে আসছে, এত সুন্দরভাবে আমরা অন্য কোথাও লক্ষ্য করি না। তো এই জন্য মূলত কবি জসিমউদ্দিনকে পল্লী কবি বলা হয়। তবে পল্লী কবি যে অর্থে পল্লী কবি বলা হয়, গতানুগতিক সেরকম কবি জসিমউদ্দিন নন, তিনি একজন আধুনিক কবিও বটেন। কবি জসিমউদ্দিন তার গ্রন্থগুলির মধ্যে নকশিকাঁথার মাঠ কবিতাটি বিভিন্ন ভাষায় অনুদিত হয়েছে এবং তার সুজন বাদিয়ার ঘাট, বালুচর, ধানক্ষেত, রঙিলা ডায়ের মাঝি, এই গ্রন্থগুলি বেশ প্রসিদ্ধ। তিনি তার সাহিত্য কৃতির স্বীকৃতি হিসাবে আমরা দেখি যে কলকাতার রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় তাকে ডক্টর অফ লিটারেচার উপাধি প্রদান করে। কবি জসিমউদ্দিন 1976 সালে তিনি ঢাকায় মৃত্যুবরণ করেন। কবি জসিমউদ্দিনের এই প্রতিদান কবিতাটি তার বালুচর কাব্যগ্রন্থ থেকে সংকলিত। এই কবিতায় তিনি যে বিষয়টি তুলে ধরেছেন সেটি হলো যে আমাদের যে সমাজ ব্যবস্থা, মানুষের মধ্যে যে হিংসা, বিদ্বেষ, হানাহানি, এই বিষয়গুলি, এগুলি কখনোই মানুষকে সুন্দরভাবে বিকশিত করতে পারে না, সমাজকেও সুন্দর করে গড়ে তুলতে পারে না। সেই জন্য মানুষের মধ্যে সৌন্দর্যের চর্চা, মানুষের মনকে সুন্দর করা প্রয়োজন। তো প্রতিদান কবিতায় আমরা দেখি তিনি সেই বিষয়টি সুন্দরভাবে এখানে তুলে ধরেছেন যে প্রতিদান, আমরা জানি যে বিনিময়, কেউ কিছু করলে তার জন্য আমরা কিছু করি, সাধারণ অর্থে এইভাবেই প্রতিদান হয়। কিন্তু এই জায়গায় প্রতিদানটা একটু ভিন্ন মাত্রিক। যে এখানে কবি যে ক্ষুদ্র স্বার্থকে বিসর্জন দিয়ে যে পরার্থপরতার মাধ্যমে যে একটা মানুষের কৃতিত্ব এবং সার্থকতা বা সুখ,
পরার্থপরতার মাধ্যমে এই বিষয়টি এখানে তিনি আলোকপাত করেছেন কবিতায়। এখানে আমরা দেখি যে আমাদের সমাজে হিংসা, বিদ্বেষ, হানাহানি এগুলি লেগেই আছে এবং কবি জসিমউদ্দিনও নানাভাবে এগুলির দ্বারা আক্রান্ত হয়েও দেখা গেছে যে তিনি এই হিংসার পরিবর্তে যে প্রতিশোধ, প্রতিহিংসা না করে তিনি বলছেন যে ভালোবাসার মাধ্যমে, পরোপকারের মাধ্যমে যদি আমরা এগুলো মানুষকে ভালোবাসি তাহলে আমাদের একটি সুন্দর সমাজ গড়ে তোলা সম্ভব। তো মানুষের মধ্যে ভালোবাসাপূর্ণ মনোবৃত্তি সৃষ্টি করতে পারলে আমাদের এই সমাজ, এই দেশ, এই পৃথিবীটাই মনুষ্য বসবাসের জন্য একটা সুন্দর আবাস হতে পারে এবং সেখানে মানুষ সুখে থাকতে পারবে এবং সেখানে নিরাপদে থাকতে পারবে। তো আমরা যে হিংসার প্রতিবাদ বিরুদ্ধে আমরা প্রতিহিংসা না করে যদি আমরা অনিষ্টকারীকে যদি আমরা আপন করে নিতে পারি, অনিষ্টকারীর বিরুদ্ধে না গিয়ে তাকে যদি আমরা কাছে টেনে নিতে পারি তাহলে ভালোবাসার মাধ্যমে তার মধ্যে একটা পরিবর্তন আসতে পারে। কবি অনিষ্টকারীকে প্রতিঘাত না করে অনিষ্টকারীর উপকার করার মাধ্যমে কবি তাকে আপন করে নিতে চেয়েছেন এবং এভাবেই আমাদের যদি আমরা চলতে পারি তাহলে আমাদের এই পৃথিবীটা অনেক সুন্দর হবে এবং মনুষ্য বসবাসের জন্য যথার্থই একটি পরিবেশ সৃষ্টি হবে। এই বিষয়টি কবি জসিমউদ্দিন প্রতিদান কবিতায় বলতে চেয়েছেন। তো এখানে কবিতাটা আমরা পড়লে আরো পরিষ্কার হবে যে প্রতিদান জসিমউদ্দিন, আবার এ ঘর ভাঙিয়াছে যে বা আমি বাঁধি তার ঘর, আপন করিতে কাঁদিয়ে বেড়াই যে মোরে করেছে পর, যে মোরে করিল পথের বিরাগী, পথে পথে আমি ফিরি তার লাগি, দীঘল রজনী তার তরে জাগি, ঘুম যে হরেছে মোর, আমার এ ঘর ভাঙিয়াছে যে বা আমি বাঁধি তার ঘর, আমার এ কুল ভাঙিয়াছে যে বা আমি তার কুল বাঁধি, জেগেছে বুকেতে আঘাত হানিয়া তার লাগে আমি কাঁদি, যে মোড়ে দিয়েছে বিষে ভরা বান আমি দিই তারে বুক ভরা গান, কাটা পেয়ে তারে ফুল করি দান সারাটি জনম ঘর, আপন করিতে কাঁদিয়ে বেড়াই যে মোড়ে করেছে পর, মোর বুকে যে বা কবর বেঁধেছে আমি তার বুক ভরি, রঙিন ফুলের সোহাগ জড়ান ফুল মালঞ্চ ধরি, যে মুখে সে কহে নিঠুরিয়া বাণী আমি লয়ে করে তারই মুখখানি, কত ঠাই হতে কত কি যে আমি সাজাই নিরন্তর, আপন করিতে কাঁদিয়া বেড়াই যে মরে করেছে পর। এখানে প্রতিদানটা কত চমৎকার যে যে হিংসা করে এই প্রতিদানে তাকে ভালোবাসা। কবি এমনভাবে এত সুন্দরভাবে এই জিনিসটা তুলে ধরছেন যে আসলে হিংসার বিদ্বেষ ভুলে গিয়ে আমরা আমাদের মনের মধ্যে যদি একটা সুন্দর উদার মনোবৃত্তি গড়ে তুলতে পারি, অর্থাৎ হিংসা না, মানুষকে ভালোবাসতে হবে, তাহলে আমাদের সব কিছুই সুন্দর হয়ে যাবে। সমাজ, পরিবেশ এবং মনুষ্য বসবাসের একটা উপযুক্ত, সুন্দর, শান্তিপূর্ণ একটা স্থান হতে পারে যদি আমরা হিংসা বিদ্বেষ ভুলে যাই, আঘাতের বিরুদ্ধে প্রতিঘাত না করে তাকে বুকে টেনে নিয়ে ভালোবাসা দিয়ে তাকে জয় করতে পারি। ঠিক এভাবে যদি আমরা চলতে পারি তাহলেই সেই প্রতিদানটাই হয় যথার্থ প্রতিদান এবং একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করার জন্যই কবি এই প্রতিদান কবিতায় এই বিষয়টি তুলে ধরেছেন। তা আমরা এই কবিতায় যে প্রশ্ন আছে, এই প্রশ্নগুলি আমরা একটু দেখি। বহু নির্বাচনী প্রশ্ন টেক্সট বইয়ে এখানে আছে। প্রথম প্রশ্নটা
সেটা হলো প্রতিদান কবিতায় কবি কাটা পেয়ে কি দান করেছেন। কাটা পেয়ে তিনি ফুল দান করেছেন। আমার এ ঘর ভাঙিয়েছে যে বা আমি বাঁধি তার ঘর, এ পংক্তিতে কি বোঝানো হয়েছে? এখানে চারটা, এখানে সর্বংসহ মনোভাব। তারপরে আমরা একটা উদ্দীপক দেওয়া আছে, সেটা হলো ইমাম হাসান। তিনি তাকে বিষ প্রয়োগে হত্যা করেছিল জায়েদা, তার স্ত্রী জায়েদা। তো ইমাম হাসান কিন্তু তাকে ক্ষমা করে দিয়েছেন এবং পরকালে বেহেশত প্রদানের জন্য আল্লাহর কাছে সুপারিশ করবেন এই কথা বলছেন। এই উদ্দীপকের আলোকে এখানে প্রশ্ন করা হয়েছে যে প্রতিদান কবিতায় ইমাম হাসানের সাথে প্রতিদান কবিতার কোন পংক্তির মিল আছে। এখানে চারটা পংক্তি আছে। যে চতুর্থ পংক্তি যেটা, এটার মিল আছে, যে গেছে বুকেতে আঘাত হানিয়া তার লাগিয়ে আমি কাঁদি। চতুর্থ প্রশ্ন, এখানে উপযুক্ত মিলের কারণটা কি? এখানে তিনটা অপশন আছে, ক্ষমাশীলতা, আত্মপ্রশংসা, পারস্পরিক সৌহার্দ্য। এই জায়গাটায় আমরা দেখি যে ক্ষমাশীলতা এবং পারস্পরিক সৌহার্দ্য, এটা উত্তর খতে 1 এবং 3 যেটা আছে, এটাই হচ্ছে উত্তর, যে ক্ষমাশীলতা এবং পারস্পরিক সৌহার্দ্য, এই দুটো জিনিস থাকলে মানুষকে ভালোবাসা যায়। তারপর সৃজনশীল প্রশ্ন টেক্সট বই এখানে দেওয়া আছে উদ্দীপক। এটা হজরত মোহাম্মদের উপরে এটা দেওয়া আছে, এক বুড়ি কাটা বিছিয়ে রাখতো পথে, তো সে কাটা সরিয়েই তিনি যাতায়াত করতেন। তো একদিন সেই পথে কোনো কাটা ছিল না, তখন নবীজি ভাবলেন যে কাটা নাই আজকে। তিনি সেই বুড়ির বাড়িতে গিয়ে দেখলেন বুড়ি অসুস্থ শুয়ে আছে। তো তখন তিনি তাকে ক্ষমা করে দিলেন যে সে যেটা করছে সেটা তার ভুল ছিল, এবং তার সেবা যত্ন করে সুস্থ করে তুললেন সেই বুড়িকে। এই যে একটা মানে প্রতিদান, এটা তাহলে প্রতিদান কবিতার সাথে এর আমরা যে সাদৃশ্য বৈসাদৃশ্য কি আছে আমরা একটু দেখি। প্রশ্ন আছে চারটা এখানে। কবি কাকে বুক ভরা গান দেন? বুক ভরা গান, যে তাকে বিষে ভরা বান দেয় তাকে দেন বুক ভরা গান। দ্বিতীয় প্রশ্ন, কবিকে যে পর করেছে তাকে আপন করার জন্য কেঁদে বেড়ান কেন? কেঁদে বেড়ান এই জন্য যে ভালোবাসা, মানুষের মনে ভালোবাসার যদি সৃষ্টি করা যায় তাহলে মানুষের হিংসা বিদ্বেষ সেটা দূরীভূত হয়ে যায়, এবং সেই ভালোবাসা ছাড়া কোনো সুন্দর কিছু আশা করা যায় না। এর জন্য কবি এই কথা বলছেন যে যে তাকে আঘাত দেয় তাকে আঘাত না দিয়ে তাকে ভালোবাসার কথাই বলছে, যে এটাই মানুষের মহৎ গুণ, এবং এটার মাধ্যমে সুন্দর মানে সবকিছু সুন্দর করা সম্ভব। তৃতীয় প্রশ্নটা এখানে, উদ্দীপকের ভাবের সাথে প্রতিদান কবিতার মূল ভাবের সাদৃশ্য দিকটি ব্যাখ্যা করা। এখানে উদ্দীপক এবং কবিতার সাথে মূল ভাবটা হলো এই যে উদারতা, মহৎ গুণ, হিংসার বিরুদ্ধে হিংসা না, ভালোবাসা, এই দুইটা জিনিস এই উদ্দীপক এবং কবিতার মধ্যে আছে। এটাই হলো মূল খুব মিল দুইটা বিষয়ের সাথে। তো কাজে এই সাদৃশ্য এটা অবশ্যই প্রয়োজন। এই সাদৃশ্য ছাড়া আমরা সুন্দর যে সমাজ গড়তে চাই সেটা সম্ভব না। এই জন্যই মানুষকে ভুল করলে সেই ভুল ক্ষমা করে দিয়ে বরঞ্চ তাকে ভালোবাসতে হবে, এবং এই ভালোবাসার মাধ্যমে আমরা সুন্দর সমাজ করতে পারব। চতুর্থ প্রশ্ন, উদ্দীপক এবং প্রতিদান কবিতার ভাবার্থ ধারণ করলে একটি সুন্দর সমাজ গড়া সম্ভব। বক্তব্যটি বিশ্লেষণ করো। হ্যাঁ, এটা একটা সুন্দর সমাজ গড়তে হলে আমাদের হিংসা বিদ্বেষ পরস্পরের প্রতি যে আছে এগুলো আমাদের ভুলতে হবে। একজন ভুল করতে পারে, সেই ভুলটা ক্ষমা করার মতো মনে মানে সাহস শক্তি রাখতে হবে, এবং আমরা যদি পরস্পরের ভুল আমরা ভুলে গিয়ে আমরা যদি পরস্পরকে ভালোবাসতে পারি তাহলে একটি সুন্দর সমাজ অবশ্যই করা সম্ভব। এবং কবি এটাই চেয়েছে যে প্রতিদান কবিতায়, যে হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে আমরা একে অপরকে ভালোবাসবো এবং একটা সুন্দর এবং নিরাপদ একটা পৃথিবী আমরা গড়ে তুলবো সবার জন্য। তো এর মাধ্যমে আমরা আমাদের এই প্রতিদান কবিতায় এমন একটি আশায় কবি ব্যক্ত করছেন এই কবিতার মধ্যে। তো শিক্ষার্থী, তোমরা
তাহলে আগামী ক্লাস করবে এবং এই কবিতাটা নিজেরা একটু বাসায় ভালো করে পড়বে, তাহলে আরেকটু তোমরা ভালোভাবে বুঝতে পারবে। তো আজকে আর দীর্ঘায়িত করবো না, তোমরা সবাই ভালো থেকো। এখানে ক্লাস শেষ করছি। ধন্যবাদ।